কোনা পেতে নুপুর পায়ে তে গানের তালে নাচছে, গান চলতেছে। অনেকদিন পর যেন তার আনন্দের বাঁধ ভেঙেছে। এর আগে এত আয়োজন করে সে কখনো নাচেনি। নাচের এক পর্যায়ে হঠাৎ গানটা বন্ধ হয়ে গেল। তে ভ্রু কুঁচকে পিছনে ফিরে তাকাতেই দেখলো জাঙ্কুক একদম তার কাছে এসে দাঁড়িয়ে আছে। তে হকচকিয়ে পিছাতে গিয়ে পড়ে যেতে নিতেই ভয়ে জাঙ্কুকের শার্টের কলা চেপে ধরলো আর চোখ মুখ খিচে বন্ধ করে ফেললো। আস্তে আস্তে চোখ খুলে জাঙ্কুকের দিকে তাকাতেই জাঙ্কুকের দিকে যেন চোখ আটকে গেল তের। এত সুন্দর হয় কিভাবে একটা মানুষ? লালচে ঠোঁট, সুন্দর চোখ দুটি চিকন ফ্রেমের চশমায় বন্দি, সাদা ফর্মাল শার্টে যেন পুরো প্রিন্স। সামনের চুলগুলো এসে বিঁধেছে কপালে। জাঙ্কুকের কপালে হালকা ভাঁজও পড়েছে, তবুও দেখতে সুন্দর লাগছে। তের মনে সূক্ষ্ম একটা ইচ্ছে জাগলো। হাত বাড়িয়ে এই বদরাগী ছেলেটাকে ছুঁতে ইচ্ছা করছে তার। তে হাত বাড়িয়ে জাঙ্কুকের গাল স্পর্শ করতে বিকট শব্দে তের ঘুম ভেঙে গেল। কোনো কিছু ভাঙার আওয়াজে লাফিয়ে উঠে বসে পড়ল সে। তে দুই হাত দিয়ে নিজের বুক চেপে ধরলো। হৃৎপিণ্ডটা রীতিমতন লাফাচ্ছে। এটা কেমন স্বপ্ন? স্বপ্নের মধ্যে জাঙ্কুকের প্রতি এত মুগ্ধ হওয়ার কারণ কি? জাঙ্কুকের চেহারা এখনো তার চোখের সামনে ভাসছে। তের গাল দুটো টমেটোর মতন লাল হয়ে আছে। তে নিচের ঠোঁট কামড়ে ধরে আছে। তারপর নিজেকে বোঝালো এটা একটা স্বপ্ন, শুধু স্বপ্ন। এত এত লজ্জার কি আছে? এটা কোনো ভালো স্বপ্ন না, এটা হলো দুঃস্বপ্ন। তারপর মাথা থেকে সব চিন্তা ছেড়ে ফেলে পাশের ঘড়ির দিকে তাকাতেই দেখলো দেরি হয়ে গেছে। এই বদমাস ডাক্তারের স্বপ্ন দেখতে গিয়ে আজ কত দেরি হয়ে গেল। তে লাফিয়ে বিছানা থেকে নেমে পড়লো। তারপর চটজলদি রেডি হয়ে গেল। এক পাশে বেনি করতে করতে ব্যাগ নিয়ে নিচে নামলো তে। বেরিয়ে যেতেই সামনে পড়লো রোজ ফুফু। তে যেতে যেতে বলল, কেমন আছেন ফুফু? রোজ হাতের ইশারায় তেকে ডাকলেন। তে গাড়ির কাছে গিয়েও আবার ফিরে আসতে ফুফু বললেন, এইভাবে চুল বেঁধেছো কেন? কলেজে যেতে যেতেই তো খুলে যাবে চুল। বলেই তিনি তের চুল বেনি করে দিলেন। তে ফুফুর এই ব্যবহারে অবাক। আচ্ছা, এই বাড়ির সবাই এত ভালো কেন? এইদিকে জিন চটে আছে। রান্নাঘরে জাঙ্কুকের ফুফু নেই, তাই তিনি নিজের মেয়েকে বললেন, তোর বাবা পেয়েছেটা কি? এটা কি খেলা চলছে? তোর ফুফুকে না বলতে পারলো না? তার ইচ্ছে মতন হবে নাকি সবকিছু? 6 মাসও হয়নি বিয়ে হয়েছে, এর মাঝে নতুন নাটক শুরু করেছে তারা ভাই বোন মিলে। কাল রাত থেকেই প্রচন্ড রেগে আছেন জিন বেগম। জিসু তাকে শান্ত করতে বলল, আরে ফুপুর কথাকে এত সিরিয়াসলি নেওয়ার কি আছে? আর ইউনো থেকে পছন্দ নাও হতে পারে, কিংবা ওর নিজস্ব পছন্দ আছে হয়তো। হ্যাঁ, তোর ফুপুকে তো চিনিস না, কম মেয়ে সে দেখেনি ছেলের জন্য। শেষমেশ আমার ছেলের বউকে পছন্দ করতে হলো তার। ওরা ভাই বোন মিলে আমার ছেলের জীবনটা নরক বানাবে। জিসু প্রকুচকে বলল, তুমি এত রিয়েক্ট করছো কেন? তোমার ছেলেরই তো এই বউ পছন্দ না। সমস্যা নাই, নতুন বউ আনতে পারবা ছেলের জন্য। না, তোর ফুপুর নজর সবসময় আমার ছেলের সব কিছুতে থাকে। অসহ্য লাগে আমার এইসব। তোর বাবাকে তো আমি আর সহ্যই করতে পারছি না। জিসু নিজের মাকে শান্ত করতে ব্যস্ত হলো। জিন বেগমকে বিয়ে করার পর থেকে এই মহিলার মানে জাঙ্কুকের ফুপুর অনেক কথা সহ্য করতে হয়েছে। এইবার সে একদম বিরক্ত। কলেজে জিমিনের আরেক যন্ত্রণা। জিমিন নাকি ক্রাশ খেয়েছে। ক্রাশ শব্দটা তের নতুন জানা হলো জিমিনের থেকে, যদিও ক্রাশ মানে ছেলেটাকে তে চেনে না। তবে জিমিন এমনভাবে ছেলেটার বর্ণনা দিয়েছে তাতে তে ছেলেটার চেহারা ভালো করেই কল্পনা করতে পারছে। লম্বা ফর্সা, চুলে আর্মি কাট আর চোখে চশমা। ছেলেটা নাকি সব সময় শান্ত থাকে। তাদের কলেজের 2য় বর্ষের ছাত্র সে ছেলে, তাই ছুটির পর প্রায়ই জিমিন দাঁড়িয়ে থাকে একপাশে। কিন্তু আজ সে একা নয়, তেকেও টানতে টানতে নিয়ে এলো। কি যন্ত্রণা! এবার নাকি ছেলেটাকে দেখার জন্য দাঁড়িয়ে থাকতে হবে তার। তে কলেজের বড় গাছটার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। কখন যে আসবে জিমিনের রাজপুত্র। হঠাৎ জিমিন তেকে টেনে এনে হাতে ইশারা করে বলল, দেখ দেখ, ওই যে ছেলেটা নিচের দিকে তাকিয়ে আছে, ওইটা। তে তাকালো, কিন্তু তেমন ভালো করে দেখতে পারলো না। তার আগেই জিমিনের হাত নামিয়ে নিল সে। এইভাবে দেখাচ্ছিস কেন? দেখে ফেলবে তো। জিমিন আর তে এখন বন্ধুত্বের 2 পর্যায়ে চলে এসেছে। দেখুক, আমি তো সেটাই চাই। চশমা পরা ছেলেগুলো এত সুন্দর হয় কেন? দেখলেই তুলে নিয়ে যেতে ইচ্ছে করে। জিমিনের মুখে এমন কথা শুনে তে হা করে তাকিয়ে আছে। হাই হাই, মেয়েরা কি শুরু করেছে? হুর, তুলে নিয়ে যেতে ইচ্ছে করে মানে কি? তুলে নিয়ে কি করবি তুই? অবাক হয়ে প্রশ্ন করলো তে। জানি না, বলেই জিমিন কিলকিল করে হেসে উঠল। আচ্ছা, এবার চল, অনেক দেখেছিস। বলেই তে টেনে জিমিনকে নিয়ে এলো। এই জিমিনটার চশমা পরা, সুন্দর, লম্বা আর চুপচাপ ছেলে দেখলেই খালি কই মাছের মতন লাফাই। তে গেট দিয়ে বাড়িতে ঢুকতেই হঠাৎ সে বাগানে কিছু একটা দেখলো। সাদা সাদা ছোট কি জানি বাগানে দৌড়াচ্ছে। তে কৌতূহলবশত এগিয়ে গেল। এবারের বাগানে সে আগে কখনো আসেনি। বাড়িটার চারপাশ উঁচু প্রাচীরে ঘেরা। বাগানের একপাশে সুইমিং পুল। বাগান বললে ভুল হবে, ঘাসের মতো কার্পেট বিছানো।
তার এক পাশে টবে সারি করে কিছু গাছ আছে, ফুলের গাছ সবগুলো, গোলাপ, টগর, গাঁদা, বেলি এইসব। তে বাগানে এসেও কিছু একটা নড়াচড়ার আওয়াজ পেল। তে এদিক ওদিক তাকালো, তারপর দেখতে পেল ফুলের টবের পেছনে বাচ্চা একটা খরগোশ বসে আছে, একদম সাদা দেখতে। তে খরগোশটাকে ধরার জন্য এগিয়ে যেতেই খরগোশটা দৌড়াতে লাগলো। তের অনেক পছন্দ হয়েছে খরগোশটা, ধরতে পারলে তে খরগোশটা রেখে দেবে, তাই সে খরগোশটাকে ধরার জন্য ছুটছে। কিন্তু এই পিচ্ছিটা ছোট ছোট পায়ে শুধু ছুটছে। তে চুপ করে দাঁড়িয়ে রইল। এবার সুযোগ পেলে সে এগিয়ে আসবে। খরগোশটা সুইমিং পুলের সামনে এসে বসে নিজের কান হাত দিয়ে পরিষ্কার করছে। তে সুযোগ বুঝে আস্তে আস্তে এগিয়ে আসতে খরগোশটা ছুটে বাম দিকে চলে গেল। তে সেদিকে তাকাতেই দেখলো একটা ছেলে দু হাতে খরগোশটাকে খুলে নিল। ছেলেটা সাদা টি শার্টের উপরে লেদারের জ্যাকেট পরেছে। ছেলেটাকে তে চেনা চেনা লাগছে, তবে ঠিক চিনে উঠতে পারছে না। ছেলেটা তার দিকে এগিয়ে আসছে, তের চুলের মাঝে হাত চালিয়ে যাচ্ছে। কে এই ছেলে? ভাবতে ভাবতে হঠাৎ কেন জানি মনে হলো এই সেই হুডি পরা ছেলেটা। ভেবেই চোখ বড় বড় করে তাকালো তে। দূর, এই এলিয়েনটা এখানে আসবে কি করে? সে নিশ্চয়ই ভুল দেখছে। কিন্তু ছেলেটা আরেকটু এগিয়ে আসতে তে আটকে উঠলো। এটাই তো সেই ছেলে। তে একটা ঢোক গেলে দু পা পিছিয়ে গেল। বেশি পেছনে পারলো না সে, কারণ পেছনে সুইমিং পুল। ছেলেটার প্রথমে মনোযোগ খরগোশটার দিকে থাকলেও এবার তার দৃষ্টি তের দিকে। দেখে দেখে তার ঠোঁটের কোনায় সূক্ষ্ম একটা হাসি জমেছে। ছেলেটা খরগোশটাকে আদর করতে করতে এগিয়ে এসে বলল, তা মিস বৃহস্পতি, আবার দেখা হয়ে গেল যে। ছেলেটা এখন তের একদম কাছে দাঁড়িয়ে আছে। তে এদিক ওদিক তাকালো। এই ছেলেটা এখানে এলো কি করে? তে আমতামতা করে বলল, আপনি এখানে কি করছেন? ছেলেটা একটা ভ্রু তুলে বলল, আমি, বলেই হাসলো। তারপর বলল, পার্সেল দিতে এসেছি। তে হা করে তাকিয়ে বলল, আপনি না ফটোগ্রাফার? ডেলিভার বয় হলেন কবে? এই তো মাত্র, বলেই আবার হাসলো সে। আবার সেই রহস্যময় হাসি। তে কিছুই বুঝতে পারছে না। পরক্ষণেই তে চোখ গেল খরগোশটার দিকে। তে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। আপনা আপনি ঠোঁটের কোণে হাসি জমলো তের। তের দৃষ্টি খরগোশটার দিকে থাকলেও ছেলেটার দৃষ্টি তের দিকে। হাসলে কি সুন্দর লাগে মেয়েটাকে। আপনি এই খরগোশটা আমাকে দিবেন? তে হাসি মুখে বলল, কেন, তোমার কাছে একটা নাম জানতে চেয়েছিলাম, তুমি বলেছো। বলতে বলতে ছেলেটা এগিয়ে আসতে তে পেছোতে লাগলো। ছেলেটা আবারও বলল, আগে তোমার নাম বলো, তারপর ভেবে দেখব মেরিকে তোমার কাছে দেবো কিনা। খরগোশটার নাম মেরি? তে ভ্রুকুচকে বলল, বলেছি না আমার নাম বৃহস্পতি। শেষ শব্দটা বলে শেষ না করতে পেরে যেতেই ছেলেটা হাত বাড়িয়ে তের এক হাত ধরে ফেলল। কোথায় কোথায় কখন সুইমিং পুলের কাছে চলে এসেছে তে নিজেও টের পেল না। এখন তের এমন অবস্থা যে ছেলেটা যদি হাত ছেড়ে দেয় তাহলে তে সোজা গিয়ে পানিতে পড়বে। তে ভয়ে চোটে বলল, আমাকে ছাড়বেন না, পড়ে যাব। আচ্ছা ছাড়বো না, বললে অন্য হাতে থাকা মেরিকে জ্যাকেটের সামনে পকেটে রাখতেই মেরি পকেট দিয়ে মুখ বের করে পিট পিট চোখে তাকিয়ে আছে। তুলুন আমাকে, আমি পড়ে যাব, জলদি করুন, ভয়ার্ত গলায় বলল তে। ছেলেটা হাসতে হাসতে বলল, না, আগে তোমার নাম বলো, নাম না বললে এক্ষুনি ফেলে দেবো। তে এক চিৎকার করতে ছেলেটা টান দিয়ে দেখে সুইমিং পুলের কাছ থেকে সরিয়ে এনে বলল, নামটা বলো এবার। তে দুই হাত দিয়ে বুক চেপে ধরে হাঁপাতে লাগলো। আর একটু হলেই প্রাণটা বেরিয়ে আসতো। আরে এই ছেলেটা তার নামের পিছনে পড়েছে কেন? নাম জেনে কি করবে? আকিকা দেবে? তে ভয়ার্ত দৃষ্টিতে ছেলেটার দিকে তাকিয়ে আছে। ছেলেটা গভীর দৃষ্টিতে তাকিয়ে বলল, থাক, তোমার নামটা না হয় আমি নাই জানলাম, আমি কিন্তু তোমাকে একটা নাম দিয়েছি, স্ট্রবেরি। বলি একটু এগিয়ে এসে কানে কানে বলল, সুন্দর না নামটা? আমার কিন্তু খুব পছন্দ স্ট্রবেরি। বলেই তের দিকে তাকাতেই দেখলো তে চোখ মুখের অবস্থা ভয়াবহ। তের চোখ মুখের অবস্থা দেখে ছেলেটা হেসে উঠে বলল, স্ট্রবেরি আমার অনেক পছন্দ, তোমার এত ভয় পেতে হবে না। তে অবাক হয়ে কিছুটা সরে দাঁড়ালো। ছেলেটার কথাগুলো তের কানে বাজতেছে। তে জড়সড় হয়ে ছেলেটাকে পাশ কাটিয়ে বাড়ির ভিতরে যেতেই ছেলেটা পথ আটকে দাঁড়ালো। তারপর বলল, তুমি এই বাড়িতে থাকো? তে চোখ পিটপিট করে তাকালো, কিছু বলল না। এই ছেলেটাকে তার ভয় লাগছে। ছেলেটা নিজের পকেট থেকে ম্যারিকে তের দিকে এগিয়ে দিয়ে বলল, ম্যারিকে তুমি চাইলে নিজের কাছে রাখতে পারো, আমি কিন্তু আবার এসেই ফেরত নিয়ে যাব। শেষের কথা শুনে তে খুশি হয়ে গেল। হাত বাড়িয়ে ছেলেটা থেকে ম্যারিকে নিজের কোলে নিল। কি কিউট। তে খুশি হয়ে ছেলেটার দিকে তাকিয়ে বলল, ধন্যবাদ। ছেলেটা ঠোঁটের কোণে হাসি নিয়ে বলল, কি বললে তুমি? ধন্যবাদ? তোমার মুখে ধন্যবাদ শুনে আমি ধন্য। দেখ, প্রথমবার না বললেও দ্বিতীয়বার যে বলেছো এই জন্য প্রথমবারেরটা মাফ। বলতে বলতে ছেলেটা গেটের দিকে এগিয়ে গেল। তে অবাক হয়ে তাকিয়ে রইল। এমন হুট করে এই লোকের সাথে তার দেখা হয় কেন? তে তার কোলে থাকা মেরির দিকে তাকালো। কি কিউট। তে মেরিকে আদর করতে করতে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো আর বলল, তোমার মালিকটা এমন কেন?
হুটহাট করে সামনে এসে পড়ে। যাদের হার্টের সমস্যা তারা তো এনাকে এভাবে হুট করে দেখলে ইন্নালিল্লাহ করবে। কথার মাঝে ম্যারি তের হাত থেকে লাফ মেরে দোতলায় দৌড়াতে লাগলো। মনে হয় এলিয়েনের বদনাম এই খরগোশের পছন্দ হয়নি। তে কোমরে হাত দিয়ে ম্যারির দিকে তাকালো। সে দৌড়াচ্ছে, কিন্তু এবার কি হবে? তের বুকের ভেতরটা ধুক করে উঠলো। ম্যারি জাঙ্কুকের রুমে ঢুকে গেছে। এই লোকটা তো মানুষকে নিজের রুমে যেতে দেয় না, আর এটা তো নিরীহ প্রাণী। তে ভয়ে একটা ঢুক গেল। তে পা টিপে টিপে জাঙ্কুকের ঘরে এলো। এই ঘরে এইটা তার দ্বিতীয় প্রবেশ। প্রথমবারে বাড়ি মাথায় তুলেছে, এবার হয়তো তাকে তুলেই আছাড় দেবে। তের মুখের সামনে জাঙ্কুকের রাগে যে মুখ ভাসছে। এই ম্যারিও এলিয়েনটার মতনই উধাও। তে আস্তে আস্তে করে জাঙ্কুকের খাটের সামনে বসলো, তারপর খাটের নিচে খুঁজতে লাগলো। জাঙ্কুক বারান্দায় ছিল, ফোনে কথা বলতে বলতে ঘরে আসতে দেখলো তে খাটের নিচে মাথা ভরে কি যেন দেখছে। জাঙ্কুক কানের কাছ থেকে ফোনটা নামিয়ে দিয়ে এগিয়ে এসে ফ্রুকুচকে তের পেছনে দাঁড়ালো। কি করছো এখানে? হঠাৎ জাঙ্কুকের আওয়াজ পেয়ে হুড়মুড়িয়ে উঠে গিয়ে ঠাস করে কাঠের সাথে বাড়ি খেয়ে মাথায় হাত পড়লো তের। অনেক জোরে লেগেছে, কিন্তু ভয়ে চিৎকার করতে পারছে না সে। ঠোঁট কামড়ে ব্যথা সহ্য করলো তে। তারপর আস্তে করে মাথা বের করে বেরিয়ে আসতেই দেখলো জাঙ্কুক তার একদম কাছে দাঁড়িয়ে আছে। এবার সে কি বলবে? জাঙ্কুকের চোখে মুখে বিরক্তির ছাপ স্পষ্ট। সে এমন তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে কেন তে সেটা জানা আছে। তে একটা ঢোক গিলতেই জাঙ্কুক বলল, খাটের নিচে মাথা দিয়ে কি করছিলে তুমি? তে মাথায় সেই অংশটাতে ডলতে ডলতে বলল, এটা আপনার রুম? আমি তো দেখিই নাই, বলে এসেছি। বলে এদিক সেদিক তাকিয়ে মেরিকে খুঁজতে লাগলো। জাঙ্কুক স্থির দৃষ্টিতে তের দিকে তাকিয়ে আছে। এবার দেখে নিয়েছো, যাও এবার নিচের রুমে যাও। সে তো আমি যাবই, আমি কি এখানে থাকতে আসছি নাকি? তে প্রসঙ্গ বাড়িয়ে খালি এদিক ওদিক তাকাচ্ছে। এনার ঘরে খরগোশ আছে, জানলে তার খবর আছে। তোমাকে থাকতে দিচ্ছে কে? বলেই তে থেকে দৃষ্টি সরিয়ে ফোনের দিকে তাকালো। আপনার ঘরে থাকতে চেয়েছে কে? আনমনে বলে উঠল তে। বলেই নিজের মুখ চেপে ধরে জাঙ্কুকের দিকে তাকালো। এই কথা শুনে জাঙ্কুক নিশ্চয়ই রেগে গেছে। জাঙ্কুক ফোনটা পকেটে ভরে তের দিকে এগিয়ে এসে বলল, থাকতে যখন চাইছো না তাহলে এখনো এই ঘরে কি করছো? তে মুখ থেকে হাত নামিয়ে জাঙ্কুকের টেবিলের পাশে তাকালো। ধুর, এই দুষ্টু খরগোশটা কোথায় গেল? এই লোকটা তো বেরিয়ে যাও শুরু করেছে। তেকে এদিক ওদিক তাকাতে দেখে জাঙ্কুক বিরক্তি নিয়ে বলল, কি দেখছো তুমি? দেখছি না, খুঁজছি। মুখ ফসকে বলে ফেললো তে। বলেই তে আর চোখে জাঙ্কুকের দিকে তাকালো। জাঙ্কুক ফ্রুকুচকে তাকিয়ে আছে। তে আমতামতা করে বলল, না মানে আপনার ঘরে কিছু ফেলে গেলে তো আর নিতেও আসতে পারবো না, তাই খুঁজছি কিছু ফেলেছে কিনা। বলেই তে জাঙ্কুকের খাটের পেছনে চলে গেল মেডিকি খুঁজতে। তের উপরে এখন জাঙ্কুকের রাগ হচ্ছে। তখন থেকে ভালো করে বলছে চলে যেতে, তা না করে কথা পেঁচিয়ে যাচ্ছে মেয়েটা। আবার দেখো ইঁদুরের মতন গিয়ে খাটের পেছনে দাঁড়িয়ে আছে। জাঙ্কুক এগিয়ে এসে তের হাত ধরে দেয়ালের সাথে দাঁড় করাতেই তে হকচকিয়ে তাকালো। জাঙ্কুক শান্ত দৃষ্টিতে জিজ্ঞাসা করলো, তোমার কি আজ আমার ঘরে রাত কাটানোর ইচ্ছা আছে? শুনেই তের চোখ বড় বড় হয়ে গেল। তে রেগে উঠে বলল, সবসময় এমন আজে বাজে কথা বলেন কেন? আপনার ঘরে রাত কাটানোর ইচ্ছে আছে মানে কি? ইচ্ছে না থাকলে এক্ষুনি এই ঘর থেকে যাও, নয়তো এরপর তোমার মামা ময়মনসিংহ থেকে এসেও তোমাকে এই ঘর থেকে নিতে পারবে না। খুব শখ না আমার ঘরে আসার? একেবারে রেখে দেব। জাঙ্কুকের শান্ত গলা। একেবারে রেখে দেবে মানে কি? জাঙ্কুকের কথা শুনে তে ভ্রুকুচকে বলল, মানে তোমার মাথায় বাড়ি গিয়ে কি বোধ শক্তি কমে গেছে? যাও নিজের রুমে যাও। বিরক্ত স্বরে বলল জাঙ্কুক। তে জাঙ্কুকের বারান্দার দিকে তাকাতেই মেরির ল্যাজ দেখতে পেল। এইবার সে কি করবে? মেরিকে কিভাবে আনবে? আর কোনো জায়গা পেল না এই মেরি। যাচ্ছি, 1 মিনিট, আপনার করিডোরটা এক নজর দেখেই চলে যাব। কোনোদিন তো দেখিনি। বলেই বারান্দার দিকে এগোতেই জাঙ্কুক তের ব্যাগ ধরে টেনে থেকে আবারও আগের জায়গায় এনে বলল, এখন কি ধমক দিয়ে বলতে হবে? ধমক দিলে তো আবার আটকে উঠবে, অজ্ঞান হয়ে যাবে। ভালোভাবে বলছি, ভালো লাগছে না তোমার? ভালো লাগবে না কেন? অনেক ভালো লাগছে, কিন্তু একটু বারান্দায় যাই, তাহলে আরো ভালো লাগবে। সত্যি বলছি, এরপর চলে যাব। আর জীবনেও আপনার রুমে আশেপাশে ঘেসবো না। বলেই তে জাঙ্কুকের হাতের নিচ দিয়ে একটা দৌড় দিয়ে বারান্দায় চলে গেল। জাঙ্কুক তেকে এভাবে এর আগে দেখেনি। এটাই কি সেই মেয়ে যে তাকে দেখে অজ্ঞান হয়ে গিয়েছিল আর এখন তার রুমে এসে দৌড়াচ্ছে এভাবে? জাঙ্কুক বিরক্ত নিঃশ্বাস ফেলে বারান্দায় আসলো, তারপর বুকের কাছে হাত ভাঁজ করে দাঁড়ালো। কি করতে চাইছে এই মেয়েটা? তে হাসি মুখে দাঁড়িয়ে আছে, হাত দুটো পেছনে রেখে। সে হাতে ম্যারিকে নিজের পেছনে লুকিয়ে রেখেছে সে। জাঙ্কুককে দেখে তে হাসতে লাগলো। কি বলবে সে কিছুই জানে না। সিংহের গুহায় তো ঢুকেছে, এবার বের হবে কি করে? জাঙ্কুক রীতিমতো দরজা আটকে দাঁড়িয়ে আছে। যেতে হলে তার গা ঘেঁষে যেতে হবে। তে হাসি দেখে জাঙ্কুক তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। দেখে তো মনে হচ্ছে অনেক কিছু বলতে চাই, কিন্তু বলছে না, নিজেকে কন্ট্রোল করে রেখেছে। তে হাসি থামিয়ে দিয়ে বলল, আপনার বারান্দাটা অনেক সুন্দর। তে জানে এইসব বলে কোনো লাভ নেই। জাঙ্কুকের দৃষ্টি তার দিকেই স্থির। জাঙ্কুক ঠান্ডা গলায় একটা ভ্রু তুলে প্রশ্ন করলো, তোমার পেছনে কি?
এই প্রশ্ন শুনেই তের পুরো শরীরে শীতল হাওয়া বইতে লাগলো, মুখটা ফ্যাকাশে হয়ে গেছে, বুকের ভেতরটায় যেন ড্রাম বাজছে। তে দুপা পিছিয়ে গিয়ে বলল, কই কিছু না তো। চাকুক সন্দেহ দৃষ্টিতে এগিয়ে এসে বলল, তাহলে পেছনে যাচ্ছ কেন? তে কোনো উত্তর দিল না। এবার সে ধরা খেয়ে যাবে মনে হচ্ছে। তে একদম দেয়ালের সাথে মিশে দাঁড়িয়ে আছে। এই ম্যারিটা হাতের মধ্যে খালি নড়াচড়া করছে, কখন আবার হাত ফসকে নিচে লাফ মারে। চাকুক তের সামনে এসে দাঁড়ালো, তারপর বলল, কি জন্য আমার রুমে এসেছো? হাতে কি তোমার? হাত দুটো সামনে আনো বলছি। তে নাসূচক মাথা নাড়ালো। জাকুক রাগে চোখে তাকাতেই তে হাত দুটো সামনে এনে জাকুকের সামনে ধরলো। জাকুক ভ্রু কুঁচকে ম্যারির দিকে তাকিয়ে আছে। ম্যারির সামনে এমন অগ্নিমূর্তি একজনকে দেখে চোখ পিটপিট করে তাকালো। জাকুক প্রচন্ড বিরক্ত নিয়ে বলল, এটা আমার ঘরে কি করছে? তুমি তাহলে এতক্ষণ এটাকেই করছিলে, নাকি তুমি ইচ্ছে করে আমার ঘরে এটাকে ছেড়ে দিয়েছো? তে আর চোখে তাকালো, তারপর বলল, আমি কেন ওকে এই ঘরে ছেড়ে দেব? বলেই ম্যারিকে কোলে তুলে বলল, ম্যারি তো ভুল করে চলে এসেছে, সে কিভাবে জানবে যে এটা একটা নিষিদ্ধ ঘর? একজন ব্যতীত কারো ছোঁয়া এই ঘরে পড়ে না। কোথায় পেয়েছো তুমি এটা? গম্ভীর গলায় প্রশ্ন করলো জাঙ্কুক। এটা করছেন কেন? নাম আছে না? ম্যারি ওর নাম, ওকে ম্যারি বলুন, প্রকুচকে বলল তে। জাস্ট শাট আপ। তুমি আর তোমার এই টুইন এক্ষুনি আমার ঘর থেকে বের হও, রেখে বলল জাঙ্কুক। তে মুখ বাঁকিয়ে ম্যারিকে আদর করতে করতে জাঙ্কুকের ঘর থেকে বের হয়ে গেল। যাক, এই যাত্রায় বাঁচা গেছে। চাকুক বিরক্তি নিয়ে তাকিয়ে আছে। বেঁচে বেঁচে নিজের মতো আরো একটা খুঁজে বের করেছে এই মেয়ে। দুইজনই প্রথম এসেই তার ঘরে হানা দিয়েছে। তের মাথা ঘোরাচ্ছে। তে সামনের বোতল থেকে পানি খেলো। টিভির সামনে বসে থাকলেও কিছুক্ষণ পরপর আর চোখে পাশের সোফায় বসে থাকা ব্যক্তিটির দিকে সে তাকাচ্ছে। ব্যক্তি ছাড়া একে আর কি বলে সম্বোধন করবে তে সেটা বুঝতে পারছে না। একে কি ফুপুর ছেলে ইউনু বলবে, নাকি বাসের হরিওয়ালা এলিয়েন, কিংবা পাহাড়ে সেই রবি ফটোগ্রাফার, নাকি ডেলিভার বয় মানে ম্যারির মালিক? কে এই ছেলে? উফ, ভয়ে জড়সড় হয়ে বসে আছে তে। ইউনো তের বিভ্রান্ত চেহারাটা দেখে বেশ মজা পাচ্ছে। তের সাথে যে তার নিজের মামার বাড়িতে দেখা হয়ে যাবে সেটা ইউনো ভাবেনি। এই মেয়েটার সাথে কি অদ্ভুতভাবেই না বারবার দেখা হয়। ইউনোর কুলে উঠে লাফাচ্ছে মেরি। ইউনোর পশু পাখি অনেক পছন্দ, তবে সে কখনো খরগোশ পালেনি। এই খরগোশ তার না। এরকম আবাসিক এলাকায় কোথা থেকে এই পিচেটা এলো কে জানে। শুধুমাত্র তের সাথে কথা বলতেই সে খরগোশটাকে নিজের বলে পরিচয় দিয়েছে। আর ম্যারি নামটা ইউনোর পোষা এক বিড়ালের নাম ছিল, যদিও সে যখন খুব ছোট তখন ম্যারি মারা যায়। ইউনোর খুব আদরে ছিল সে বিড়াল। তের পাশে বসে যিশু তার প্রিয় মুভি দেখছে। ইউনোর ইচ্ছে করে রিমোট দিয়ে চ্যানেল চেঞ্জ করে যিশুকে একটু বিরক্ত করলো। যিশু রীতিমতো রেগে বলল, এই তুই চ্যানেল বদলিয়েছিস কেন? এক্ষুনি চেঞ্জ কর। আমি খেলা দেখবো, এতদিন পর এসেছি, কোথায় সবাই আমার আদর যত্ন করবে তা না করে বসিয়ে রেখেছো। বলতে বলতে ম্যারিকে আদর করতে লাগলো। যিশু ভ্রুকুচকে বলল, একদম ঢং করবি না, খেলা দেখতে হলে তুই তোর খরগোশ ছানার লাফালাফি দেখ। বলতে বলতে পাশ দিয়েই ফুপুকে দেখে অভিযোগ করে বলল, বড় ফুপু দেখো, তোমার বদমাস ছেলে আমাকে জ্বালাচ্ছে। ছেলের অভিযোগ শুনে বরাবরের মতোই তিনি হাসলেন। ইউনো ফিসফিসিয়ে বলল, রিমোট দিয়ে দেব, আগে বলো আমাকে ডেকেছে কেন মা? প্রশ্নটা যিশুর জন্য থাকলেও পুরোটা সময় ইউনো তো এর দিকে তাকিয়েছিল। মেয়েটা টিভির দিকে তাকিয়ে থেকে গভীর চিন্তায় ডুবে আছে। ইউনোর প্রশ্ন শুনেই যিশুর মুখ ফ্যাকাশে হয়ে গেল। তারপর কিছু একটা চিন্তা করে জিজ্ঞাসা করলো, আচ্ছা তোর কি পছন্দের কোনো মেয়ে আছে? যিশুর হঠাৎ এমন প্রশ্ন শুনে ইউনো আন্দাজ করতে পারছে কেন তার মা তাকে ডেকে এনেছে। বেবি তার হাসি পাচ্ছে। প্রশ্নের উত্তরে ইউনো মুচকে এসে বলল, আছে তো। তে আর চোখে তাকালো। কিভাবে খাপছাড়া ভাবে বলছে এই ছেলেটা। তে আর চোখে তাকাতেই ছোকাছুকি হলো ইউনোর সাথে। তে না দেখার ভান করে চোখ সরিয়ে নিল। যিশু আগ্রহ নিয়ে বলল, কি নাম মেয়েটার? আমার তো অনেককেই পছন্দ। কোন মেয়ের নাম জানতে চাইছো তুমি? ঠোঁটের কোণে হাসি রেখে ইউনো বলল। যিশু প্রকোচকে বলল, অনেককে পছন্দ মানে? হ্যাঁ, রাইট নাও দীপিকা পাড়ুকোনকে আমার সবচেয়ে বেশি পছন্দ। বলেই হাসতে লাগলো সে। ফাজলামি করিস আমার সাথে? সত্যি করে বল, সিরিয়াস হয়ে প্রশ্ন করলো যিশু। ইউনো পরক্ষণেই তের দিকে একবার তাকালো, তারপর বলল, আছে একজন, খুব সাধারণ একটি মেয়ে। যিশু অবাক হয়ে জিজ্ঞাসা করলো, কে সে মেয়ে? একদিনই সব জানতে চাইছো? সেটা তো হচ্ছে না। বলেই হাসলো ইউনো। সে হাসির মাঝে ইউনো চোখ বারবার তের কাছে গিয়েই থামছে, কিন্তু তে সে এখনো অন্যমনস্ক হয়ে আছে। ইউনো তের প্রতি এমন দৃষ্টিভঙ্গি সবার চোখ আড়াল করলেও জাঙ্কুকের চোখ এড়ায়নি। সে সিঁড়ির একপাশে ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। এইখানে দাঁড়িয়ে সব কথোপকথন শুনছে সে। এই খরগোশটা ইউনোর কাছে কেন? খরগোশটা তো তের কাছে ছিল।
ইউনোকে দেখে আগে থেকে জেনে জাঙ্কুকের সন্দেহ হলো। সেই থেকেই সে নিজের রুমের দিকে ফিরে গেল। ম্যারি ইউনোর কোল থেকে নেমে তের চারপাশে ঘুরতে লাগলো। তে হাত বাড়িয়ে ম্যারিকে কোলে নিয়ে সিঁড়ি বেয়ে নিজের রুমের দিকে যাচ্ছিল। জাঙ্কুকের রুম পাশ কাটিয়ে যেতে জাঙ্কুক থেকে গম্ভীর গলায় ডাকলো, দাঁড়াও। তে একটা ঢোক গিলে জাঙ্কুকের দিকে তাকালো। হঠাৎ ডাকছে কেন এই ডাক্তার? জাঙ্কুক কখনো ভালো করে কথা বলতে ডাকেনি। জাঙ্কুকের ডাক মানেই বিপদ। জাঙ্কুক এগিয়ে এসে বলল, তুমি ইউনোকে কবে থেকে চেনো? জাঙ্কুকের এমন প্রশ্নে তে চকিত হয়ে তাকালো। এই এলিয়েন কি সব বলে দিয়েছে? কি মুশকিল, কি বলবে এবার সে? তে আর চোখে তাকিয়ে বলল, কবে থেকে চিনি মানে? কালকেই তো এলো, কালকেই দেখেছি। জাঙ্কুক ভ্রুকুচকে বলল, আর ইউ শিওর? জাঙ্কুকের চোখ মুখে এমন এক্সপ্রেশন যে দেখে বোঝার উপায় নেই। জাঙ্কুক সন্দেহ নিয়ে বলছে নাকি এমনিতেই। তে জাঙ্কুকে পাশ কাটিয়ে চলে যেতে যেতে বলল, শিওর না হওয়ার কি আছে? ওনাকে আমি আগে কোথায় দেখব? বলা শেষে নিজের রুমে চলে গেল। এক প্রকার জাঙ্কুকের থেকে পালিয়ে এলো তে। উফ, যাক বাবা, বাঁচা গেছে। সকালে জাঙ্কুক ফ্রেশ হয়ে বেরিয়ে দেখে ইউনো তার সোফায় বসে বসে মেডিকেলের বইগুলো দেখছে। জাঙ্কুক তোয়ালে এক পাশে রাখতেই ইউনোর মুখের সামনে থেকে বইটা সরিয়ে তাকালো। তারপর ঠোঁটের কোণে হাসি নিয়ে বলল, আগেই সরি বলে নিচ্ছি, তোর রুমে অনুমতি ছাড়া এসেছি, কিন্তু 2 দিন হয়েছে এলাম, একবারও তোর দেখা পেলাম না, তাই তোর রুমে চলে এসেছি, আশা করি রাগ করিসনি। জাঙ্কুক আর চোখে ইউনোর হাতের বইটার দিকে তাকালো। তারপর বিরক্তির নিঃশ্বাস ফেলে বলল, তুই শুধু রুমে এসেছিস তা না, আমার বইগুলোতেই হাত দিয়েছিস। যদিও বরাবরই তুই এমন, কিন্তু এখন তো বড় হচ্ছিস, অভ্যাস বদলে ফেলা উচিত না? তুইও বড় হয়েছিস, কিন্তু তুই কি বদলেছিস? বরাবরের মতন গম্ভীর হয়ে আছিস। জাঙ্কুকের কথাই জাঙ্কুককে বেঁধে দিল ইউনো। জাঙ্কুক পরিণীতা করার ছেলে না, সোজাসুজি কথাই তার পছন্দ। জাঙ্কুক বুকের কাছে হাত ভাঁজ করে ইউনোকে জিজ্ঞাসা করলো, সিঁড়িতে দাঁড়িয়ে শুনলাম তোর নাকি একটা মেয়েকে পছন্দ, কে সে? জাঙ্কুকের সন্দেহ যে ইউনোর তেকে পছন্দ। ইউনো প্রথমে সজোরে হেসে উঠল, তারপর বলল, আচ্ছা, দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহলে কথা শুনছিলি? প্রশ্ন যখন মনে ছিল তাহলে তখন জিজ্ঞাসা করলি না কেন? তখন করিনি, এখন করছি। কে সে মেয়ে? জাঙ্কুকের স্ট্রেট প্রশ্ন। বাপরে, এত সিরিয়াস হয়ে প্রশ্ন করছিস কেন? এমন মনে হচ্ছে যেন কোনো ক্রিমিনালের নাম জানতে চাচ্ছিস। বললেই ইউনো হাসলো। জাঙ্কুক তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। এই হাসি তার অসহ্য লাগছে। জাঙ্কুকের মুখে বিরক্তির ছাপ দেখে ইউনো হাসি থামিয়ে বলল, আচ্ছা বলছি, মেয়েটা আর কেউ না, তে। বলেই ইউনো থামলো, তারপর আবার বলল, সত্যি বলতে আমি এত জায়গা ঘুরেছি, কিন্তু ওর মতো মেয়ে দেখিনি। ও একদম আলাদা। ওর কথা বলার ভঙ্গি, চোখ পিট পিট করে তাকানো, বাচ্চা সুলভ হাসি, সবটা যেন নেশার মতন। ইউনোর মুখে এমন কথা শুনে জাঙ্কুকের তোয়াল শক্ত হয়ে এলো। হাত মুষ্টিবদ্ধ করে নিজের রাগ সামলে নিচ্ছে সে। তার ধারণাই সঠিক হয়েছে তাহলে। জাঙ্কুকের আরও একটা প্রশ্নের উত্তর জানা বাকি। জাঙ্কুক চোখ বন্ধ করে তপ্ত নিঃশ্বাস ফেলে বলল, কবে থেকে চিনিস তুই দেখে? 6 মাস হবে হয়তো। এই 6 মাসে মাত্র 3 বার দেখা হয়েছে ওর সাথে। ইউনোর কথার মাঝে জাঙ্কুক ঘর থেকে বেরিয়ে গেল। প্রচণ্ড রাগ হচ্ছে তার মানে তে মিথ্যা বলেছে, কিন্তু কেন? ভাবতেই চোখ রক্তিম বর্ণ ধারণ করলো জাঙ্কুকের। কলেজ থেকে ফিরে তে সোজা নিজের ঘরে চলে এলো। ভীষণ ভয় লাগছে তার। তে ব্যাগ থেকে কাগজটা বের করলো। সামান্য ব্যাপার হলেও তের ভয়ে হাত পা ঠান্ডা হয়ে গেল। কাগজটা খুলে দেখার ইচ্ছে করলেও তে সেটা করলো না। জিমিনকে ফোন দিতে হবে। তে কাগজটা টেবিলে রাখতেই চটজলদি কলেজ ড্রেস বদলে নিল। ফোন হাতে নিজের বিছানায় বসলো। প্রথমবারেই জিমিন ফোন তুলতেই লাফিয়ে দাঁড়িয়ে পড়লো তে। তারপর বলল, এই জিমিন, তুই কই? বাসায়। কেন? ওপাশ থেকে ঘুম জড়ানো কণ্ঠে বলল জিমিন, তুই এক্ষুনি বাসায় আয়। তুই যে ওই ছেলে। এতটুকু বলেই তে থেমে গেল। তারপর বারান্দার দিকে এগিয়ে গিয়ে ফিসফিস করে বলল, তুই ওই ছেলেকে চিঠি দিয়েছিস? কোন ছেলে? আরে চশমা পরা ছেলেটা। বলেই এদিক সেদিক তাকালোতে। হ্যাঁ দিয়েছি। কেন? অবাক হয়ে জিজ্ঞাসা করলো জিমিন। ছেলেটা চিঠির উত্তর দিয়েছে। চিঠিটা আমার কাছে, তুই এসে নিয়ে যা। আমি রাখতে পারবো না, আমার ভয় লাগছে, আস্তে আস্তে করে বলল তে। আচ্ছা, ভয় পাচ্ছিস কেন? চিঠিটা বইয়ের ভাঁজে রেখে দে। আপু ডক্টরের কাছে গেছে, ফিরলে আমি আসবো। তুই পড়েছিস কি লেখা আছে? না, আমি পড়িনি, তুই তাড়াতাড়ি আয়। বলেই ফোন কেটে দিল তে। ছেলেটা যে তেকে চিঠিটা দিয়েছে সেটা ড্রাইভার কাকু দেখেছে। সন্দেহের চোখে তাকিয়েছিল তার দিকে। এর কারণেই এত ভয় তের। তে কল কেটে ফোনটা টেবিলে একপাশে রেখে টেবিলে তাকাতেই দেখলো কাগজটা টেবিলে নেই। তে চমকে তাকালো। বাইরে প্রচুর বাতাস বইছে। কাগজটা কি বাতাসে উড়ে গেছে? তে অস্থির হয়ে খুঁজতে লাগলো। সব জায়গায় দেখে বাইরে তাকাতেই দেখলো কাগজটা দরজার পাশে পড়ে আছে। তে স্বস্তির নিঃশ্বাস ফেলে কাগজটা নিতে এগিয়ে আসতেই দেখলো জাঙ্কুক কাগজটা তুলে এতক্ষণে পড়া শুরু করেছে। তে থমকে দাঁড়ালো।
পুরো চিঠিটা পড়ে জাঙ্কুক চোয়াল শক্ত করে ফেললো। হাতের বাজে রাগে চিঠিটা মুচড়িয়ে ফেলে বলল, কলেজে তাহলে তুমি এইসব করতে যাও? তে একটা ঠোক কিনলো। এইসব করতে যাই বলতে জাঙ্কুক কি বোঝাচ্ছে? তে ভয়ে ভয়ে এগিয়ে এসে বলল, মানে এই চিঠিটা কার? থমথমে গলায় প্রশ্ন করলো জাঙ্কুক। তে কাঁপা কাঁপা গলায় বলল, এইটা এটা আমার না। তোমার না মানে? তুমি তো এই কাগজটা নিতেই এদিকে আসছো, তাহলে আবার মিথ্যা কথা বলছো কেন? জাঙ্কুকের ধমকের সাথে তে কেঁপে উঠল। তে ভয়ে পিছিয়ে যেতে জাঙ্কুক হাত ধরে টেনে নিজের কাছে আনলো। তারপর গড়া চোখে বলল, কে এই ছেলে? কবে থেকে চলছে এসব? কবে থেকে চেনো ওকে? জাঙ্কুক এত জোরে তের হাত ধরেছে যে ব্যথায় আর্তনাদ করে উঠল তে। তারপর বলল, কোন ছেলে? আমি কাউকে চিনি না, বিশ্বাস করুন। বিশ্বাস করতে বলছো? এই চিঠিতে কি লেখা আছে তুমি জানো? এইসব পড়ার পরেও তোমাকে বিশ্বাস করতে বলছো? বাবা এই জন্য তোমাকে কলেজে ভর্তি করেছে? এইগুলো করতে দাও কলেজে? ছেলেদের পিছে পিছে ঘুরে বেড়াও? কে এই ছেলে? রক্তিম চোখে বলল জাঙ্কুক। তের মাথায় আকাশ ভেঙে পড়লো। এইসব কি বলছে জাঙ্কুক? কোন ছেলের পিছে পিছে ঘুরে সে? তে রীতিমতো অবাক হয়ে তাকিয়ে আছে। জাঙ্কুক তের এমন চেহারা দেখে আরো রেগে গেল। তারপর বলল, এইভাবে তাকিয়ে আছো কেন? ড্যাম ইট, স্পিক আপ! তের হাতে প্রচন্ড ব্যথা পাচ্ছে সে। জাঙ্কুকের উপর তের প্রচন্ড রাগ হলো। না জেনে না বুঝে লোকটা যা ইচ্ছে তাই বলে যাচ্ছে। অনেক শুনেছে সে, তাকে নিয়ে অনেক কিছু বলেছে জাঙ্কুক। সে প্রথম দিন থেকে আজ পর্যন্ত তাকে যখন এইসব শুনতে হচ্ছে, তাহলে এই লোকটাকে কেন সাফাই দেবে সে? জাঙ্কুক তো তাকে নিয়ে আগে থেকেই এমন ধারণা নিয়ে আছে। তের চোখ ছলছল করে এলো। নিজেকে সামলে নিয়ে বলল, আপনার কোনো প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য না। আপনার যা ইচ্ছা আপনি আমাকে নিয়ে তাই ভাবতে পারেন, কারণ ভাবনাটা তো আপনার, সেটা পরিবর্তন করার ক্ষমতা আমার নেই। জাঙ্কুকের রাগটা যেন আরো বেড়ে গেল। ইউনোর অনুভূতিগুলো জানার পর থেকে রেগেছিল জাঙ্কুক। তার মাঝে এই চিঠি, সবটা যেন জাঙ্কুক নিজের উপর থেকে কন্ট্রোল হারিয়ে ফেলেছে। জাঙ্কুক তের হাত আরো শক্ত করে চেপে ধরে নিজের কাছে নিয়ে এসে বলল, বাধ্য না মানে? 1000বার বাধ্য তুমি। আইনত তুমি আমার ওয়াইফ, ভুলে গেছো? হ্যাঁ ভুলে গেছি। মনে রাখার মতন তো কিছু হয়নি, শুধু 3বার কবুল বলেছি। কি বদলেছে আমার জীবনে? আগেও আমি একা ছিলাম, এখনো একা আছি। বলতে বলতে তের চোখ দিয়ে জল গড়িয়ে পড়লো। জাঙ্কুক সে চোখের পানি দেখে নিজের রাগ কমিয়ে ছিটকে তের হাত ছেড়ে দিয়ে বলল, তোমাকে আমি আলাদা ভেবেছিলাম, কিন্তু তুমি তো আমার সে ভাবনার যোগ্যই না। যখন যোগ্য না তাহলে রেখেছেন কেন? আমাকে ছেড়ে দিন। আর আপনার যোগ্য অনেকেই আছে, আমি না হয় নাই বা হলাম আপনার যোগ্য। প্রচুর অভিমান নিয়ে বলল তে, ছাড়বো না তোমায়, এটাই তোমার শাস্তি। কড়া গলায় বলে জাঙ্কুক বেরিয়ে গেল। তে থমকে দাঁড়িয়ে রইল। লোকটা যে শুধু তাকে ভুল বুঝে গেল তা না, তাকে রীতিমতো তার মনটা ভেঙে দিয়ে গেল। থাক, জাঙ্কুকের ভুল সে ভাঙাবে না। চোখ ছলছল করে উঠল তের। সবাই কেন ভুল বুঝে তাকে? দুহাতে মুখ ঢেকে নিজের চোখের পানি আড়াল করলো সে। জাঙ্কুকের ঘরে কোনো অনুমতি না নিয়ে জিমিন ঢুকে গেল। সে একা আসেনি, আয়ুও এসেছে, কিন্তু আয়ু ইউনোর সাথে নিজে গল্প করছে। এর ফাঁকে জিমিন তের ঘরে আসে। সবটা জেনে এখন জিমিনের রাগে গা জ্বলছে। জাঙ্কুক থমথমে দৃষ্টিতে জিমিনের দিকে তাকিয়ে রইল। জিমিন ঘরে ঢুকেই কড়া গলায় বলল, কি বলেছেন আপনি তেকে? দেখি একবার, আমাকে বলুন। জিমিনের এমন কথা শুনে জাঙ্কুক ভ্রু কুঁচকে ফেললেও বুঝতে পেরেছে জিমিন তের পক্ষ নিতে এসেছে। জাঙ্কুক থমথমে গলায় বলল, আমার পার্সোনাল ম্যাটারে আমি কারোর ইন্টারফেয়ার পছন্দ করি না। জিমিন নিচে যাও। যাব না নিচে। আমি আপনার পার্সোনাল ম্যাটারে ইন্টারফেয়ার করিনি, আপনি করেছেন আমার পার্সোনাল ম্যাটারে ইন্টারফেয়ার। যেই চিঠিটার জন্য আমার বান্ধবীকে এত কথা শুনিয়েছিলেন ওইটা আমার। আমি ঘুরেছি ওই ছেলের পিছে। যা বলার আমাকে বলুন। রাগী কণ্ঠে বলল জিমিন। নিজের বান্ধবীকে বাঁচানোর জন্য আর মিথ্যা বলতে হবে না। যাও, নিজের কাজে যাও। শুনুন, এত উদার আমি না। অন্যের দোষ আমি নিজের উপর নেই না, আর নিজের দোষ অন্যের উপর দেই না। ওই ছেলেকে আমি চিঠি লিখেছি, আর আমি আজ কলেজে যাইনি তাই তেকে চিঠিটা দিয়েছে সে। আর ওই ছেলে লিখেছে না ওর পিছনে ঘোরাঘুরি যেন বন্ধ করে দেই। এখন আমি আরো বেশি ঘুরবো, দেখি সেই ছেলে কোথায় পালাই। ক্ষোভ নিয়ে বলল জিমিন। জাঙ্কুক ভ্রু কুঁচকে জিমিনের দিকে তাকিয়ে আছে। জিমিন খুব চঞ্চল, সেটা জাঙ্কুক জানে। তাহলে কি তেকে সে ভুল বুঝেছে? চিঠির শুরুতে বা শেষে কোথাও কোনো সম্বোধন ছিল না। যেহেতু তের ঘরে পেয়েছে তাই জাঙ্কুক ধারণা করে নিয়েছে সেটা তের। সকালের রাগের কারণে কি তার এমন হয়েছে? সবটা চিন্তা করে জাঙ্কুকের মুখটা ফ্যাকাশে হয়ে গেল। তে আজ কলেজে গেল না, এমনকি নিজের রুম থেকেও বের হয়নি। জাঙ্কুকের এমন আচরণ তাকে গভীরভাবে আঘাত করেছে। সে নিজেও জানে না জাঙ্কুকের এই ব্যবহারে তার এত কষ্ট কেন হচ্ছে। বারবার শুধু সেদিনের কথা মনে পড়ছে, যেদিন জাঙ্কুক তাকে ক্লিনিকে নিয়ে যায়। সেদিনের সেই জাঙ্কুক কত আলাদা ছিল। সেদিনে সেই রাগেও একটা ভালো লাগা খুঁজে পেয়েছিল তে। তখন তাকে খুলে নেওয়ায় রাগ হচ্ছিল, কিন্তু যতবার এই ঘটনা মনে পড়েছে অজানা ভালো লাগা তাকে আঁকড়ে ধরেছে।
হঠাৎ কেন জানি সবকিছুই এখন তার কাছে অর্থহীন। তে নিশ্চয়ই বারান্দার এক কোণে বসে বাইরে তাকিয়ে আছে। আকাশটা আজ পরিষ্কার। তে ইচ্ছে করছে ওই নীল আকাশে মেঘ হয়ে ঘুরে বেড়ায়। এই বিশাল আকাশ নিশ্চয়ই তাকে কষ্ট দেবে না। জাঙ্কুকের প্রতিটি কথা সূচের মতন তার গায়ে বেঁধেছে, যার যন্ত্রণাতে সহ্য করতে পারছে না অসহ্য এই ব্যথা। ময়মনসিংহে ফিরে যেতে ইচ্ছে করছে তের, যেখানে জীবনটা এত জটিল ছিল না। জীবনের এত জটিলতায় কিছু অদৃশ্য ব্যথা আজ তাকে গ্রাস করেছে। জাঙ্কুক নিজের ঘরে বিছানা গায়ে নিয়ে মাথার নিচে 2 হাত রেখে শুয়ে আছে। জাঙ্কুক আসলে কেমন, এতটাই কি সে রাগী? সে নিজেও জানে না। আমরা অনেকেই নিজেদের অনুভূতি সম্পর্কে খুব সচেতন। কাকে আমাদের ভালো লাগে কিংবা কে আমাদের দুর্বলতা আমরা জানি। কিছু মানুষ থাকে ভিন্ন, এরা নিজেদের অনুভূতি সম্পর্কে কখনোই ভাবে না। জাঙ্কুক সেই সব মানুষের মাঝে একজন। তবে আছে অন্যরকম এক অনুভূতির সন্ধান পেয়েছে। সে অনুভূতি যে আজই জন্মেছে এমন না, জন্মেছে অনেক আগেই। জাঙ্কুক সেটা বোঝেনি, কিন্তু বোঝার চেষ্টাও করেনি। তে নিজেকে এমনভাবে আড়ালে রাখাটা জাঙ্কুকের শান্ত মনকে অশান্ত করে তুলেছে। আজ ভার্সিটিও যায়নি সে। সকালে তে জাঙ্কুকের মুখোমুখি হয়েও নিশ্চুপে চলে গেছে। এক পলক তাকায়নি জাঙ্কুকের দিকে। জিমিন আজ আবার আসলো, সঙ্গে আয়ুকেও নিয়ে আসলো। তে কলেজে যায়নি, ফোনও ধরেনি, রীতিমতো চিন্তায় জিমিন। তাই তেদের বাসায় এলো। জাঙ্কুককে প্রায় টেনে জিমিন নিচে নিয়ে এলো। ইউনো হঠাৎ একটা প্ল্যান করেছে, সেই প্ল্যানের জন্যই এত তড়িঘড়ি করে জাঙ্কুককে টেনে এনেছে। জাঙ্কুক নিতান্ত অনিচ্ছায় নিচে এলেও তেকে দেখে সে স্বাভাবিকভাবেই একটা সোফায় বসলো। তে জাঙ্কুকের উপস্থিতি বুঝেও নিশ্চোখে অন্যদিকে তাকালো। মেরিকে কোলে নিয়ে জিমিন তের কাঁধে মাথা রেখে বসে আছে। জাঙ্কুককে দেখে ইউনো বলল, আচ্ছা তাহলে সবাই চলে এসেছে, তাহলে প্ল্যানটা বলি। জিজু হাই তুলতে তুলতে বলল, তাড়াতাড়ি বল। আজ রাতে সবাই মিলে অ্যামিউজমেন্ট পার্কে গেলে কেমন হয়? হ্যাঁ, আমরা বড় হয়েছি, কিন্তু সবাই মিলে এইভাবে তো কখনো যায়নি। জিমিন আগ্রহ নিয়ে বলল, অনেক মজা হবে সবাই মিলে গেলে। আমার জামাইটার সাথে থাকলে ভালো হতো, ভয় পেলে একেবারে কানের সামনে চিৎকার করা যেত। জিজুর কথা শুনে সবাই হেসে উঠল, জাঙ্কুক আর তে বাদে। জিজু তের এমন চুপচাপ থাকা দেখে বলল, কি ব্যাপার, তোমাকে কি জাঙ্কুকে জেনে ধরেছে নাকি? এমন চুপচাপ কেন আজ? তে তাও কোনো কথা বলল না। জিমিন তের পক্ষে বলল, পৃথিবীতে কি জিনের অভাব পড়েছে? তোমার ভাইয়ের জিনেই কেন ধরতে যাবে? আয়ুর রাগে চোখে তাকিয়ে বলল, বেশি কথা বলিস। আয়ুর রাগ জিমিনের গায়ে মাখল না। ইউনো সবাইকে থামিয়ে বলল, আচ্ছা তাহলে সবাই যাচ্ছি তো? উত্তরে তে না সূচক মাথা নাড়ল। ইউনো এগিয়ে এসে বলল, কি ব্যাপার ম্যাডাম, আপনার কি মন খারাপ? তে উত্তরে কিছু বলল না। ইউনো আবার বলল, এই স্ট্রবেরি, আমাদের সাথে চলো, মন ভালো হয়ে যাবে। জাঙ্কুক প্রকোচকে তাকালো। ইউনোকে এবার থামাতে হবে, কিন্তু তার আগে তের সাথে কথা বলা প্রয়োজন। কিন্তু তে তো কাল থেকেই তাকে এড়িয়ে যাচ্ছে। তের প্রতি ইউনোর দুর্বলতা আস্তে আস্তে সবাই দেখতে পাচ্ছে। আয়ু তাই সবাইকে শুনিয়ে শুনিয়ে বলল, ইউনোর বুঝি দেখে স্ট্রবেরির মতন লাগে? তে সেসব কথা কানে নিল না। ইউনো রহস্যময় হাসলো। জাঙ্কুক রেগে উঠে চলে যেতে নিতেই আয়ু জাঙ্কুকের হাত ধরে বসিয়ে রাখলো আর বলল, প্লিজ উঠে গিয়ে মজাটা নষ্ট করবি না। জিসু আবার বলল, কি ব্যাপার তে, এত মন খারাপ কেন তোমার? তে চুপ করে আছে এখনো। একবার শুধু আর চোখে জাঙ্কুকের দিকে তাকিয়েছিল। আয়ু জাঙ্কুকের হাত ধরে আছে। তে জিসুর দিকে তাকিয়ে না সূচক মাথা নাড়ালো, মানে তার মন খারাপ নেই। জিমিন বলল, ধুর, ওকে এত জিজ্ঞাসা করার কি আছে? আমি যাব, মানে ও যাবে, ফাইনাল। তে কিছু বলার আগেই জিমিন কড়া গলায় বলল, যা বলার বলে দিয়েছি, তুই যাচ্ছিস। এই আলোচনায় জাঙ্কুকের কোনো ইন্টারেস্ট নেই, তবুও সে বসে আছে তে এর জন্য। অ্যামিউজমেন্ট পার্কে যাওয়ার ইচ্ছা নেই, যাচ্ছে শুধু আয়ুর জোরাজুরিতে। আর ইউনোর আচরণে এত পরিবর্তন দেখে যাচ্ছে। অ্যামিউজমেন্ট পার্কে আজ অনেক ভিড়। আজ হঠাৎ এত ভিড়ের কারণটা প্রথমে ঠিক আন্দাজ করতে না পারলেও এখন ঠিক বুঝতে পারছে। হাতি আনা হয়েছে ভেতরে, সেই হাতির পেটে চড়তেই এত ভিড়। এমন জায়গায় হঠাৎ হাতি? ইউনো তের পাশে পাশে রয়েছে, জাঙ্কুক সবার পেছনে। আয়ু হাত টেনেও জাঙ্কুকের সামনে নিয়ে আসতে পারল না, প্রচণ্ড মাথা ধরেছে তার। সামনে হাতিকে ঘিরে এক বিশাল ভিড়। তে অন্যমনস্ক ছিল। হঠাৎ আশেপাশে তাকিয়ে দেখলো ভিড়ের মাঝে সে একা, আশেপাশে কেউ নেই। বাড়ির সবাই ভিড় ঠেলে হাতিকে দেখতে ব্যস্ত, শুধু তে অন্যমনস্ক থাকায় পিছিয়ে রয়ে গেল। এখন তে ব্যতিব্যস্ত হয়ে সবাইকে খুঁজছে। জাঙ্কুক চুপচাপ এগিয়ে এসে তের মুখ চেপে ধরে অন্যদিকে নিয়ে এলো। প্রথমে তে ভয়ে ছটফট করতে থাকে, কিন্তু জাঙ্কুকের উপস্থিতি কিভাবে যেন টের পেয়ে শান্ত হয়ে যায় তে। জাঙ্কুক তেকে অন্ধকার একটা জায়গায় নিয়ে এলো, পুরনো টিকিট কাউন্টার মনে হচ্ছে। বাইরে হালকা আলোয় তে শুধু জাঙ্কুকের চেহারা দেখতে পাচ্ছে।
জাঙ্কুক তের মুখ থেকে হাত সরিয়ে নিতেই তে সঙ্গে সঙ্গে রেগে পাশ কাটিয়ে চলে যেতে নিল। জাঙ্কুক শক্ত করে তের হাত ধরে ফেললো। তে শান্ত গলায় বলল, ছাড়ো না ভাই, আমাকে এখানে এনেছেন কেন? বলেই নিজের হাত ছাড়াতে ছটফট করতে লাগলো। তেকে এমন ছটফট করতে দেখে জাঙ্কুক তেকে কোলে তুলে একটা টেবিলের উপর বসিয়ে দিতেই টেবিলটা নড়ে উঠলো। টেবিলটা ভাঙা ছিল, জাঙ্কুক সেটা খেয়াল করেনি। আর কি বা করতো সে? তেকে আটকানোর একটাই উপায়, তবে টেবিলের এমন নড়ে ওঠায় তে আরো বেশি ভয় পেয়ে পড়ল। এই টেবিল ভাঙা, আমি পড়ে যাবো, নামান আমাকে। জাঙ্কুক তের কোমর ধরে বলল, আমি আছি। জাঙ্কুকের স্পর্শে সারা শরীরে শিহরণ বয়ে গেল তের। তেজ আমার প্রান্তভাগ শক্ত করে ধরে আছে। তের অস্বস্তি হচ্ছে জাঙ্কুকের এমন এক দৃষ্টিতে তাকিয়ে থাকা তার মূল কারণ। তে মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকিয়ে আছে। আবার এইখানে তাকে কেন এনেছে? আবার বকবে তাকে ভেবেই তের কান্না পেল। চোখ ছলছল করে উঠল তার। তের চোখে পানি দেখে ভেবেচাটা খেয়ে গেল জাঙ্কুক। কিছুক্ষণ নির্বিকার দৃষ্টিতে তাকিয়ে থেকে জাঙ্কুক খুব নরম গলায় জিজ্ঞাসা করলো, কাঁদছো কেন তুমি? আমি তো কিছুই বলিনি। তে বাচ্চাদের মতন চোখের পানি মুছতে মুছতে বলল, বলতে বাকি রেখেছেন কি? আপনি তো সব সময় আমাকে বকেন। আবার কি করেছি আমি? কেন তুলে এনেছেন? জাঙ্কুক পলকের দৃষ্টিতে তের দিকে তাকিয়ে আছে। তারপর পকেট থেকে একটা রুমাল বের করে তের দিকে এগিয়ে দিয়ে বলল, নাও চোখের পানি মুছো, তোমাকে আর বকবো না। আপনার রুমাল আমি নিব না। বলেই তে ওনার প্রান্তভাগ দিয়ে চোখের পানি মুছে আবার মাথা নুয়ে রাখলো। জাঙ্কুকের হঠাৎ খুব মায়া হলো তেকে দেখে। জাঙ্কুক দূরত্ব কমিয়ে আরেকটু কাছে এসে বলল, সরি। সরি শব্দটা তের কানে পৌঁছাতেই তে হকচকিয়ে তাকালো। তাকাতেই বুঝলো জাঙ্কুক তার একদম কাছে। তের বিস্ময় কাটছে না, চোখ মুখে বিস্ময় নিয়ে প্রশ্ন করলো, কি বললেন? তের চোখে মুখে এত বিস্ময় দেখে জাঙ্কুক ভ্রু কুঁচকে বলল, কিছু না। কিছু না মানে? আমি যে শুনলাম আপনি সরি বললেন, তাহলে আমি কি ভুল শুনলাম? জাঙ্কুকের দিকে তাকিয়ে রইল তে। জাঙ্কুক এমন পরিস্থিতির মুখোমুখি আর হয়নি। জাঙ্কুক ভীষণ অপ্রস্তুত হয়ে তাকালো তের দিকে। তারপর জাঙ্কুক তেকে ছেড়ে দিয়ে দাঁড়াতেই টেবিলটা আবারও কেঁপে উঠল। তে ভয়ে জাঙ্কুকের হাত ধরে ফেললো। তারপর চেঁচিয়ে বলল, আমাকে এইখানে বসিয়ে দিয়ে কি মেরে ফেলতে চাইছেন? আমি পড়ে যাবো তো। জাঙ্কুক দ্বিতীয়বারের মতন এগিয়ে এসে তের কোমর ধরতেই তে কেঁপে উঠল। তের এমন কেঁপে ওঠা দেখে জাঙ্কুক হাসলো। সে হাসি দেখে তে অনেক হকচকিয়ে রইল। তারপর জাঙ্কুক কিছুক্ষণ চুপ থেকে বলল, ইউনুকে কি তোমার পছন্দ? সরল মনে শুধু তের অনুভূতি সম্পর্কে জানার জন্য জাঙ্কুক প্রশ্নটা করলেও তে ভরকে গেল। আমার ওনাকে পছন্দ মানে? আপনি আবার আমাকে নিয়ে উল্টাপাল্টা কথা ভাবছেন। আমি এখানে থাকবো না, ছাড়ুন আমাকে। বলেই তে তড়িঘড়ি করে জাঙ্কুকের হাত ছাড়াতে চেষ্টা করলো, যার কারণে টেবিলটা অস্বাভাবিকভাবে নড়ছে। জাঙ্কুক হালকা ধমকের সুরে বলল, নড়ছো কেন? পড়ে যাওয়া তো। পড়ে গেলে পড়ে যাব, আমি এখানে থাকবো না। আমাকে আপনি কি মনে করেন? ভীষণ রেগে গিয়ে বলল তে। আমি কোনো সন্দেহ থেকে তোমাকে কিছু জিজ্ঞাসা করিনি, তোমাকে শুধু একটা প্রশ্ন করেছি, উত্তর না দিয়ে কোথাও যেতে পারবে না তুমি। কথাটা জাঙ্কুক গলা উচ্চ না করেই বলল, কিন্তু তে তাতেও রেগে গিয়ে বলল, বলবো না আমি। জাঙ্কুক বিরক্তির নিঃশ্বাস ফেলে বলল, তার মানে তোমার ওকে অনেক পছন্দ? আমার যাকেই পছন্দ হোক না কেন, তাতে আপনার কি? কটমট করে তাকিয়ে বলল তে। আমার কিছু না, বাবা জানতে চাইলো তাই জিজ্ঞাসা করলাম। এতটুকু বলতেই তে হকচকিয়ে তাকালো। বাবা জানতে চাইলো মানে? রীতিমতো ভয়ার্ত চোখে তাকালো তে। আমি কিভাবে জানবো? আচ্ছা, বলতে লজ্জা হলে থাক, আমি বলে দেবো যে তোমার অনেক পছন্দ হয়েছে ইউনুকে। জাঙ্কুক তের মুখ থেকে কথা বের করতেই মিথ্যাটা বলল। তে রীতিমতো চেঁচিয়ে বলল, না, একদম না, আমি মোটেও ওনাকে পছন্দ করি না। একদম আজে বাজে কথা ছড়াবেন না। আর আপনি আমাকে এইখানে এনেছেন কেন? যে জন্য এনেছি সেটা হয়ে গেছে, এবার নামো এখান থেকে। বলে থেকে নামিয়ে দেবে এমন সময়ে কিছু বিকট আওয়াজে তে সামনে আরো কিছু ঝুঁকে সামনে তাকালো। জাঙ্কুক ঘাড় ঘুরিয়ে পেছনে দরজার দিকে তাকালো, কেউ নেই। তাহলে কিসের শব্দ হলো? জাঙ্কুক ঘাড় ফিরিয়ে তের দিকে তাকাতেই দেখলো তে জাঙ্কুকের একদম কাছে। জাঙ্কুকের মনে দুষ্ট একটা ইচ্ছে জাগতেই জাঙ্কুক তের কোমর দিকে হাতটা হালকা সরিয়ে আনলো। তে ব্যালেন্স হারিয়ে আরো সামনে ঝুঁকে আসতেই জাঙ্কুকের সাথে তে ঠোঁট মিলে গেল। তের কাছে পুরো বিষয়টা অপ্রত্যাশিত হলেও জাঙ্কুকের কাছে এটাই প্রত্যাশিত ছিল। হু হা হা, আর মিস দেখছো নি কারবারটা? পহেলা পহেলা চুম্মা হয়ে গেছে টেকুকের মাঝে। লালা লালা লালা, কি তা খবর তোমাগো? কেমন লাগতেছে? আরে আমার তো সেই লাগতেছে। দেখছি বেড়াই কি দিন দিন কি দুষ্ট হইতাছে। হ্যাঁ, জাঙ্কুক কাড়াই দিন দিন কি দুষ্ট হইতাছে। আহারে কি তা যে কইতাম। আহা, কি তা অভিনয় পারে রে জাঙ্কুকে। আচ্ছা তাইলে সেই লাগলো, আজকের জন্য অতটুকুই থাক। দেখা হবে নেক্সট পর্বে। নেক্সট পর্ব লাগে বেরিয়ে বেরিয়ে একসাথে আচ্ছা তাইলে এই তোমরা লাইক দাও না কেন? তোমরা জ্বালাটাই আমি আর বাসি না। জায়গা দাও,
মেয়ারা লাইক দেয় না কিচ্ছু না। টাটা, আল্লাহ হাফিজ, বাই বাই। সারাঙ্গেও কইতাম না, যাও, তোমরা প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই।